প্রাণফুটো নিউজ অ্যান্ড ভিউজ সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান। সঙ্গে আছে আমি গোলাম মুর্তজা, স্টুডিওতে আমন্ত্রিত অতিথি দুজন, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম এবং এটিএন বাংলার এডিটর ইন চিফ মঞ্জুর হাসান বুলবুল। স্বাগত আপনাদের দুজনকেই। আমরা একটু দুটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখে আলোচনায় আসব। হোসেনি দালানের ঘটনাস্থল থেকে তাজা গ্রেনেড উদ্ধার, ভিডিও ফুটেজ দেখে দুজন শনাক্ত, জানিয়েছেন গোয়েন্দারা। মামলা ডিবিতে হস্তান্তর। বোমা হামলায় খালেদা জিয়ার মদদ ছিল, মানবতা বিরোধী অপরাধীদের সাজা কার্যকরে বাধা দেয়াই লক্ষ্য, বললেন মন্ত্রীরা। আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক কাজে না লাগিয়ে বিএনপির পেছনে লেলিয়ে দেওয়ার কারণেই পরিস্থিতির এত অবনতি, অভিযোগ বিএনপির। বর্তমান সংসদ একটি পুতুল নাচের নাট্যশালায়, সেখানে বিরোধী দলের ভূমিকায় লেজুর ভিত্তিক, অভিমত টিআইবির। হোসেনি দালানের ভেতর থেকেই বোমা হামলা হয়েছে বলছে আইন শৃঙ্খলা বাহিনী। আইএসের সম্পৃক্ততা নেই স্বরাষ্ট্রমন্ত্রীর। সংসদে লেজুর ভিত্তি করছে তথাকথিত বিরোধী দল, মন্তব্য টিআইবির। নতুন নির্বাচনের তাগিদ। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন চান না জনপ্রতিনিধিরা, সংঘাত আরো বাড়বে, মন্তব্য সাখাওয়াতের। নাশকতার মামলায় সাভারের সাবেক এমপি সালাউদ্দিন এবং পৌর মেয়র রেফাতুল্লাহ 10 দিনের রিমান্ডে। আমরা দুটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখলাম। আমাদের হাতে যদি পত্রিকা আসে, পত্রিকাগুলো দর্শক আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন। বেশ কিছু প্রসঙ্গ আলোচনায়, টিআইবির একটি প্রতিবেদন নিয়ে আলোচনা আছে। এই আলোচনাটিতে আমরা যাব, হয়তো পরের অংশে যাব। শুরুতেই গ্রেনেড বা বোমা বিস্ফোরণের যে প্রসঙ্গটি, হোসনি দালানের তাজিয়া মিছিলে বাংলাদেশে জঙ্গি বোমা বিস্ফোরণ, নানা রকমের আলোচনা আছে, কিন্তু সর্বমহল থেকেই একটি কথা বলা হচ্ছে যে এই আক্রমণটি একটু ভিন্ন মাত্রার। দেশের বাস্তব অবস্থা যাই থাকুক, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা ভিন্ন পরিস্থিতি বা ভিন্ন মাত্রা পেল বলে ধারণা করা হচ্ছে, কেউ কেউ বলছেন। বিএনপির পক্ষ থেকে এবার বলা হচ্ছে যে বিএনপির পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাগিয়ে দেওয়ার কারণেই এত অবনতি। সেটাও একটি প্রশ্ন, আসলেই কি এত অবনতি, নাকি অন্য অনেক কিছুর সঙ্গে এটি আর 10টি ঘটনার মতো একটি ঘটনাই? কি বলে দুজনের কাছে ঠিক একই প্রশ্ন। প্রথমে মঞ্জুর হাসান বুলবুল। আপনি ঠিকই বলেছেন যে মানে এর কোনো ভিন্ন মাত্রা আছে কিনা। ভিন্ন মাত্রার একটা জিনিস বলতে চাই, আমি খবরের কাগজ দেখেছি এবং আমি যতদিন ধরে সাংবাদিকতা করি ততদিন ধরে আমি আমার প্রথম অফিস সংবাদ পুরানা পল্টনে আমরা কাজ করতাম, এবং আশুরার আগের রাতে সেখান থেকে তাজিয়া মিছিল মধ্যরাতে আমরা দেখতাম রাত্রে 2টা-3টার সময় আমরা কাজ শেষ করে ফিরছি। হোসনি দালান এলাকায় আমাদের যাতায়াত ছিল, সেখানে আমরা দেখেছি। আমাদের সময়কালে দেখিনি, কাগজে আমি দেখেছি গত 400 বছর ধরে ঢাকার বুকে যে তাজিয়া মিছিল বের হয়, এটাতে কখনো এরকম আক্রমণ হয় না। এটি এক। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে শিয়া সুন্নির দ্বন্দ্বটা এইরকম না যেখানে পাকিস্তানে বা ইরানে বা ইরাকে বা টার্কিতে আমরা যেরকম দেখি সেই রকম না, একেবারেই সেরকম। মানে এইরকম শিয়া সুন্নির পার্থক্য বোঝারও খুব মুশকিল বাংলাদেশের কনটেক্সটে। এবং আমি আসলে অনেক বড় হওয়ার পরে জেনেছি যে মহরমের তাজিয়া মিছিলটা আসলে শিয়া সম্প্রদায়ের দিক থেকে বের। কাজে একটা অসাধারণ অসাম্প্রদায়িক মানে ভিন্ন ধর্ম না, মুসলিম ধর্মের ভিতরে যে ছোটোখাটো মানে ভাগ আছে, এই ভাগগুলি কিন্তু বাংলাদেশে দৃশ্যমান না। নানা হয়তো মানে তাত্ত্বিকভাবে দৃশ্যমান, কিন্তু বাস্তবভাবে শিয়া সুন্নি, এমনকি ঢাকাতে আমাদের আহমদিয়া সম্প্রদায়ের বড় একটা তাদের মসজিদ আছে, বিচ্ছিন্নভাবে তাদের উপর কিছু কিছু আক্রমণ বিভিন্ন জায়গায় হয়, সেটা পরিকল্পিতভাবে। তাও গত কিছুদিন সেটি আক্রমণও তুলনামূলকভাবে কম। ব্যতিক্রম। এখন প্রশ্নটি হচ্ছে যে এইরকম আনটেপ যেখানে কখনোই কিছু ঘটে নাই সেখানে ঘটছে কেন? একটি হচ্ছে যে এটা বিচ্ছিন্ন ঘটনা আমরা মনে করতে পারি। আবার যদি আপনি মেলান যে আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি যে রংপুরে জাপানি নাগরিককে কেন হত্যা করা হয়েছে। এটা স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি না। তাকে খুন করে টাকা নেওয়া হয়েছে, তারা আক্রমণ করা হয়েছে, লুটপাট কিছু হয়েছে, তা ঘটে নাই। ইরানি নাগরিককে কেন হত্যা করা হয়েছে, ইটালিয়ান নাগরিককে কেন হত্যা করা হয়েছে, এটাও কিন্তু স্বাভাবিক যে আইন শৃঙ্খলা আমরা দেখি ছিনতাই করতে গিয়ে স্ট্যাপ করে সেরকম কিছু ঘটে নাই। কাজে ওই 2টি ঘটনায় আমরা একটা উপসংহারে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি এরকম যে এর মধ্য দিয়ে কেউ কিছু বার্তা দিতে চায় যে বাংলাদেশ একটা অনিরাপদ রাষ্ট্র, এটি একটি। আর বাংলাদেশের ভিতরেও মানুষের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা ছড়িয়ে দিতে চায়। আমার কাছে কেন জানি মনে হয় যে আশুরার এই তাজিয়া মিছিলে হামলা চালানোর মধ্য দিয়ে
কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর লাভবান হওয়ার কিছু দেখি না আমি এখানে। যে এখানে এমন না রাজনৈতিক দ্বন্দ্ব, এমন না নির্বাচনী দ্বন্দ্ব, এমন না যে দুই পাড়ায় পাড়ায় সংঘর্ষ, আধিপত্য জয়লাভ করবে, এরকম কোনো অর্জনের জায়গা আমি দেখি না। তো কাজে ওই দুইটিতে ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করা স্বাভাবিকভাবে, যদি এটাও বলি, অথবা দেশের বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক বার্তা আন্তর্জাতিকভাবে পৌঁছে দেওয়ার যে প্রবণতাটা লক্ষ্য করি, আমার কাছে মনে হয়েছে এইখানেও তাই ঘটেছে। এরকম একটা এখন যারা যে সকল দুর্বৃত্তরা, যেমন ধরেন যখন বাংলাদেশের সব কয়টা জেলায় বহু হামলা চালানো হলো, এটি কি বাংলাদেশের সব কয়টা জেলায় মানুষ হত্যা করার জন্য চালানো এটাকে হয়েছিল? আওয়াজ দেয়া, একটা জানানো, আওয়াজ দেওয়া। জানানো যে আমরা আছি। আপনি সাংবাদিক, আপনি জানেন যখন বড় নয়েজ সৃষ্টি হয় সেখান থেকে বড় নিউজও সৃষ্টি হয়। তো কাজে একটা নিউজ সৃষ্টি করবার জন্যই, এটা কার কি উদ্দেশ্য সেটা হয়তো তদন্ত করে পরে আমরা জানতে পারবো, কিন্তু যে কেউ এটা করে থাকুক না কেন, একটা বড় নয়েজ সৃষ্টি করা এবং সেই নয়েজ সৃষ্টি করার মধ্যে একটা নিউজ সৃষ্টি করা এবং বাংলাদেশকে এক ধরনের অস্থিতিশীল, এক ধরনের একটা সাম্প্রদায়িক অস্থিতিশীল রাষ্ট্র, যেটি একটা পাকিস্তানের পরিচিতি দেওয়ার একটা চেষ্টা, পরিচিতি মানে নেতিবাচক একটা ভাব, নেতিবাচক পরিচিতি দেওয়ার একটা দেওয়ার। চেষ্টা। এবং সেই ক্ষেত্রে তারাটা কিন্তু কিছুটা সফল হয়েছে। একের পর এক ঘটনাগুলো যেভাবে ঘটছে, যদি আমরা একটির সঙ্গে আরেকটির মিল খুঁজে নেই তাহলে সেটি হয়। এইখানে একই প্রশ্ন সঙ্গে একটু যোগ করি যে মঞ্জুর হাসান বুলবুল যে কথাটি বলেছেন যে কারা করেছে, এক ধরনের কি কারণে করেছে বললেন, এখন পরবর্তীতে কারা বা কে, এটি তদন্তের ব্যাপার। এই তদন্তের আগে যে আলোচনাগুলো হচ্ছে সরকারের মন্ত্রীরা বা রাজনীতিবিদরা বা রাজনৈতিক নেতারা যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর ব্যাখ্যা বা তাৎপর্য কি? আচ্ছা দেখুন, এটা যেন একটা মানে বাংলাদেশের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কোনো একটা ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে একটা মন্তব্য করা চাই, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে। এতে মানে দেশবাসী এবং বিশ্ববাসী জানলো যে বা যিনি বলছেন, এটা যারা বলছেন কর্তৃপক্ষ, তারা জানে, তারা সবই জানে, কে ঘটালো, কে মারলো, সব জানে। কারণ এত দ্রুত কোনো তদন্ত ছাড়া, কোনো রকমের জিজ্ঞাসাবাদ ছাড়া, কোনো গ্রেপ্তার ইত্যাদি ছাড়া বলে দিল যখন, তাহলে তো নিশ্চয়ই জানে। তো জানেন যখন, তাহলে তাকেই আগে জিজ্ঞেস করেন যে আপনি এটা কোত্থেকে জানলেন, সোর্সটা কি। এটাতে যে তদন্ত কতটুকু ক্ষতিগ্রস্ত হয় আজ পর্যন্ত এই বোধোদয়টা হলো না। বারবার বিভিন্ন ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গেই একেবারে বিভিন্ন পর্যায়ে থেকে, এমনকি শীর্ষ পর্যায়ে থেকে কমেন্ট করে বসা হয়। যদি যা বলছেন এটা যদি সত্যও যদি হয়ে থাকে, তাহলে আমি বলবো তদন্তের স্বার্থে, সত্য উদ্ঘাটনের স্বার্থে দয়া করে অন্তত নিজেকে একটু সংযত করুন, বাক সংযম করুন। বলুন যে হ্যাঁ তদন্ত হচ্ছে, দেখা যাক কে দায়ী। আমি ঠিক বলতে পারছি না, তবে হ্যাঁ যে বা যারা করুন না কেন আমি তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি, ইত্যাদি করুন। কিন্তু এটা বলার সঙ্গে সঙ্গে যে একটা মতামত দিয়ে দেওয়া হলো অমুক করেছে, সেদিন আমি বলছিলাম একটা চ্যানেলে যে এটা কেষ্টা বেটাই চোর, এরকম একটা ব্যাপার। সব ব্যাপারে গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। তো কেষ্টা বেটা চোর হলে পরে আসল চোর যে, সে বাড়ির অন্য চাকর বা ঝি বা চৌকিদার বা দারোয়ান যেই হোক না কেন, সে খুব ফুর্তিতে আছে বলে কেষ্টার উপর দিয়ে তো সব যাচ্ছে। তো এখন তাতে হয় কি, তাতে তদন্তটা ক্ষতিগ্রস্ত হয় এবং তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় যেটা তদন্তকারী ব্যক্তির যিনি যে পুলিশ কর্মকর্তা, মানে তারা যে নির্দেশনা পেয়ে যান তার বাইরে বেরোতে পারেন না, আপনি সেটা বলছেন। এক ধরনের নির্দেশনা পেয়ে যান যে বোধহয় তাহলে আমাকে এই লাইনে হয়তো থাকতে হবে। দেখুন এটি একটি দিক, আর এর বাইরে যে ঘটনাটি কেন ঘটলো, কতখানি নিরাপত্তা দেয়া গেল, এত আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী যেমন সত্যি, আবার একই সঙ্গে এত মানুষ সেটাও সত্যি। আবার সিসি ক্যামেরাতে কিছু ভিডিও মানে চিত্র দেখাও যাচ্ছে, দুজনকে শনাক্ত করা হচ্ছে। এটা দেখেন একটা মজার জিনিস কি, এই যে দুর্গাপূজা হয়ে গেল, এর সঙ্গে সঙ্গে প্রায় পিটাপিটি দুইটা 5টা দিন সারা বাংলাদেশ সত্যি কথা বলতে গেলে উৎসবমুখর ছিল। এবং সাধারণ মানুষ বা আমরা সবাই, আপনারা সবাই, আমরা খুব স্বস্তিতে ছিলাম, খুব আনন্দ পেয়েছি এটা ভেবে যে যাক এত বড় একটা উৎসব হচ্ছে, একটা বিশেষ সম্প্রদায়ের উৎসব, একটা বিশেষ ধর্মের উৎসব, কিন্তু সেখানে কোনো রকমের বড় রকমের কোনো উল্লেখযোগ্য ছোটখাটো দু একটি ঘটনা ঘটেছে, কিন্তু বড় কোনো ঘটনা হতে পারে, দুর্ঘটনা ঘটেনি। সেটাতে মানে আমরা সাংঘাতিক পরিদৃষ্টি লাভ করেছি। এবং আমি পুলিশকে সেই ব্যাপারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই ব্যাপারে 10-এ 10 নম্বর দিতে রাজি আছি। খুব সুন্দর, এবার চমৎকার একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং তাতে সাধারণ মানুষের যে সহযোগিতা, সমর্থন,
যেটা সবসময় সাধারণভাবে থাকে, কিন্তু এবার এটা পরিলক্ষিত হয়েছে যে তারা মানে এটাতে যোগ দিয়েছেন, অর্থাৎ এটা নির্বিঘ্নে হোক। যোগ দিয়েছেন মানে এই নয় যে নিজেকে পূজা করতে শরিক হয়ে গেছে, তা না, এটা নির্বিঘ্নে হোক, এটা সবাই চেয়েছে এবং তাতেই হতে পেরেছে। এবারকার যে ঘটনাটা ঘটলো, আশুরার যে ঘটনা ঘটলো, এটাতে মনে হচ্ছে যে ওখানে কোনো দিন এই হোসনে দালানে বা বাংলাদেশের কোথাও এই ব্যাপারে গত 400 বছরের মধ্যে কোনো কিছু হয় নাই। অতএব একটা বেশ একটা কমপ্লেসেন্সি। কিন্তু পুলিশের কিন্তু প্রস্তুতি ছিল, সংখ্যায় কিন্তু তার অনেক ছিল, সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, হ্যাঁ। তাতে কিছু চিত্র পাওয়া যাচ্ছে। হ্যাঁ, না হয়েছিল, সবই ঠিক হয়েছিল, কিন্তু তারপরেও বোধহয় এমন একটা ভাব ছিল হয়তো যে ইনশাল্লাহ কিছু হবে না, কারণ কোনো দিন যখন হয় নাই এবং এটা যে কেউ ওখানে দায়িত্বপ্রাপ্ত থাকতেন তিনি হয়তো এটা মনে করতেন, কারণ আফটার একটা ধারাবাহিকতা আছে। পূজার ব্যাপারটা যেমন অতীতেও অনেক ছোটোখাটো ঘটনা হয়েছে, বড় বড় ঘটনাও ঘটেছে, কিন্তু আশুরার ব্যাপারে বা তাজিয়া মিছিলের ব্যাপারে কোনদিন এরকম কিছু হয় না। এরকম কিছু হয় না। সেই জন্য হয়তো একটু সন্তুষ্টির ব্যাপার ছিল। তারপরে আমি একটা কথা বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি যতই আপনি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করুন না কেন, যত বাহিনী নিয়োগ করুন না কেন, যে দুর্ঘটনা ঘটানোর সে ওই গোরস্থান থেকেও মারতে পারে, সে ওখানে আত্মঘাতী বোমা নিয়ে ঢুকে পড়তে পারে, যদি উদ্দেশ্য যদি এরকম থাকে। এবং তাতে মনে হচ্ছে যেন সব কিছু ঠিকমতো হয়ে গেল, দুর্গাপূজাও হয়ে গেল, সব ঠিকঠাক মতো হয়ে গেল, কোনো রকমের রাজনীতি কোনো গোলমাল নাই, কিচ্ছু নাই, জ্বালানো পোড়ানো বাস পোড়ানো কিছুই নাই। এটা কেমন কথা? দে লাগিয়ে আমরা আছি, ওই যেটা মঞ্জুরও যেটা বললেন আর কি, যে এরকম একটা উদ্দেশ্য করে এটা মেরে দিল। আর আরেকটা জিনিস হতে পারে যে যারা আমাদের তথাকথিত সুহৃদরা মনে করেন যে বাংলাদেশ তো অর্থনৈতিকভাবে সাংঘাতিক এগিয়ে যাচ্ছে, জিডিপি ইত্যাদির ব্যাপারে তো একেবারে তুলনাবিহীনভাবে এগিয়ে যাচ্ছে, তারপরে কোনো এদের তো থামার কোনো লক্ষণ দেখি না, রাজনৈতিকভাবেও সমাধান বোধহয় হয়ে যাবে, তাহলে এখানে একটু আঙ্গুল লাগিয়ে রাখি, একটু আঙ্গুল দিয়ে এখানে আমার একটা জিনিস আপনি যেটা বলছেন সেটা বলবেন। প্রশ্নটি এখানে যে এই যে সিসি বা ক্যামেরার যে প্রসঙ্গটি এসেছে, আমরা এখন অনেকগুলো জায়গাতেই ব্যবস্থাটি করেছি, কিন্তু একটি ঘটনা ঘটার পরে সেই ক্যামেরার ফুটেজ কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের যে যা হওয়ার কথা সেটি এখন পর্যন্ত অধিকাংশ জায়গাতে হচ্ছে না। এর কারণটা কি? আমরা এখনো সেটা তো অভ্যস্ত হয়ে উঠতে পারিনি? এটা কি একটি কারণ, না পুরো সিস্টেমটার মধ্যেই কোনো সমস্যা আছে? একটি পরে জবাব দিয়ে আমি আগে যে কথাটি বলতে নিশ্চয়ই। চাচ্ছিলাম সেটি হচ্ছে যে যেটি জনাব মোফাজ্জল করিম বললেন সেটা ঠিক। যদি একটা ডেলিভারিটিভ অ্যাটেম্প্ট হয়, যে করবই কিছু মানে আমি একটা উদ্দেশ্য থাকেই যে আমি এটা ঘটনা ঘটাবই, তাহলে যত পাহাড়ে আপনি দেন না কেন তার ফাঁক দিয়েও ঘটনাটা ঘটাতে পারে। আশুরার মিছিলের হামলাটা খুব ডেলিভারেটিভ অ্যাটেম্প্ট, খুব ডেলিভারেটিভ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের যদি ধারাবাহিকভাবে দুর্গাপূজার কথা বললেন যেন মোফাজ্জল করিম, তার আগে আমার ঈদুল আজহা বলেন, তার আগে ঈদুল ফিতর বলেন, এই সবগুলি কিন্তু পিসফুলভাবেই হয়েছে। এমন মানে আমরা যদি গত পহেলা বৈশাখে ইউনিভার্সিটির বিচ্ছিন্ন ঘটনা যদি বাদ দেন, মানে ওই ঘটনাটি ছাড়া আর পুরো ব্যাপারটাই শান্তিপূর্ণ। কাজেই ওইটা তো আরো লক্ষ লোকের সমাবেশ ছিল, কাজেই এটা বোঝা যায় একটা ডেলিভারেটিভ অ্যাটেম্প্ট। আরেকটি হচ্ছে ডেলিভারেটিভ অ্যাটেম্প্টের কিছু সূত্র পাওয়া যায়, যেমন ধরেন যে পুলিশের এসআইটাকে যে হত্যা করা হলো, তার সঙ্গে এখন পর্যন্ত যে সংবাদপত্র আমরা দেখেছি যে তার সঙ্গে জড়িত একটি রাজনৈতিক দল ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা, বগুড়ার একজন কর্মী আদমদিঘি। তো আপনি লিঙ্কগুলি যদি চিন্তা করেন, একটা ডেলিভারেটিভ অ্যাটেম্প্ট একটা পলিটিক্যাল কর্নার থেকেও আছে যদি এটা ধারাবাহিকভাবে আসতে থাকে। কারণ দুপচাচি আদমদিঘির ছাত্রনেতা কেন একজন এসআইকে হত্যা করার পরিকল্পনা করবে? এটা যদি একেবারে নেহায় সেই ভদ্রলোক যদি আদমদিঘি থানায় থাকার সময় কোনো গণ্ডগোল না থেকে থাকে, তাহলে তো একটা রাজনৈতিক চরিত্র নিবে। কিন্তু এটা আমি মনে করি যে আমাদের তদন্তের জন্য অপেক্ষা করতে হবে, অপেক্ষা করেই এই বিষয়ে সুস্পষ্ট একটা পরিষ্কার ধারণা, তাহলে বোঝা যাবে যে এর পিছনে এই ডেলিভারির কোনো রাজনৈতিক সম্পৃক্ততা। কারণ এইখানে শুধুমাত্র বাংলাদেশের প্রসঙ্গটি জড়িত না। যদি আমরা এটার সঙ্গে আমি তিনটাকে লিঙ্ক করি, তাহলে আপনি বিদেশি দুজনকে হত্যার ব্যাপারে দৃশ্যমান যৌক্তিক এত প্রমাণ আপনার হাতে লাগবে। একটা হচ্ছে যে নানা কমেন্ট হচ্ছে, আমি দুইভাবে দেখি। একটা হচ্ছে বাংলাদেশে যে পলিটিক্যাল কনফ্রন্টেশনাল কান্ট্রি, এটা রাজনীতি এত সংঘাতপূর্ণ যে আমার দায় আপনার উপরে চাপানো, আপনার দায় আমার উপরে চাপানোর প্রবণতা আমাদের মধ্যে আছে, সেগুলি এটা আমাদের সংস্কৃতির অংশই হয়ে গেছে। কাজেই এটিকে যখন আমরা সুনির্দিষ্টভাবে কাউকে দোষী চিহ্নিত করব, অন্তত এই বিদেশি দুজন হত্যার ব্যাপারে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নাই। এবং এই যে ধরেন আইএসআইয়ের একটা
ওয়েবসাইট থেকে মানে সঙ্গে IS এর সঙ্গে যে website, জি। আইএসের যে ওয়েবসাইট থেকে যে সঙ্গে সঙ্গে দায় claim করা। স্বীকার। এখন দায় স্বীকারটা যদি সঠিক হয় তাহলেও আমাদের জন্য আতঙ্কের কারণ, আর যদি সঠিক না হয় তাহলে আতঙ্কের কারণ। এটা একটা যে কেউ- চক্রান্ত, কেউ কোন আমাদের উপরে চক্রান্ত attack এটা? করে। কাজেই পুরো বিষয়টাতে ঘটনাটা এত যৌক্তিকভাবে তদন্ত করতে হবে। আমি পুলিশ কর্মকর্তাদের বলবো যে আপনাদের সাকসেস স্টোরিকে আমরা রেসপেক্ট করি, আপনাদের সাফল্যকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনারা একটু কথাটা কম বলে কাজটা করেন। আপনি একটা উদাহরণ দিই শুধুমাত্র, আপনার খেয়াল আছে মুর্তজা, যে কানাডাতে একটা কফি শপে বন্দুকধারীরা গুলি করলো সকাল 9টার দিকে নাস্তা খাওয়ার সময়। তার বোধহয় 1.5 ঘন্টা, অস্ট্রেলিয়াতেও এরকম একটা অস্ট্রেলিয়াতে। ঘটনা ঘটেছিল, এবং 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, অস্ট্রেলিয়া সম্ভবত আমি বলছি, অস্ট্রেলিয়ার কথাই বলছেন, হ্যাঁ। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে চিফ কনস্টেবল বা তাদের মধ্যে পুলিশ প্রধানকে চিফ কনস্টেবল চিফ কনস্টেবল আসলেন মিডিয়ার সামনে, বললেন যে সকালে এই ঘটনা ঘটেছে এবং আমরাও পুরো এলাকাটা কর্ডন করেছি, আমরা চেষ্টা করছি যে মূল লোক কারা তাদেরকে ধরবার জন্য চেষ্টা করছি। মিডিয়া এবং ওইখানে তো ওয়েস্টার্ন মিডিয়া সব মিডিয়া বারবার প্রশ্ন করছে এর সঙ্গে কি স্থানীয় কোনো মিলিটেন্ট গ্রুপের সম্পর্ক আপনারা দেখতে পান, আন্তর্জাতিক কোনো মিলিটেন্ট গ্রুপের সম্পর্ক দেখতে পান, কোনো রিলিজিয়াস গ্রুপের সঙ্গে জড়িত থাকতে। চিফ কনস্টেবল বলে যে সরি, স্টিল ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, আমরা যখন নতুন কিছু পাবো উইল কাম টু ইউ। এইগুলো কি আমরা দেখি না? এটা আমাদের যে নীতি নির্ধারক। সারা পৃথিবী দেখে। কাজে আমি সেই ক্ষেত্রে আমাদের পুলিশ নানা দিক থেকে খুব স্মার্ট, তারা শান্তিরক্ষী বাহিনীতে যাচ্ছে, জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে তারা শিক্ষিত হচ্ছে। কাজে তাদের স্পোক্স পার্সন, তাদের ডেলিভারেশন, তাদের প্রেজেন্টেশন, এই জায়গাটাতে একটা স্মার্টনেস থাকতে হবে। তারাও যদি রাজনৈতিক নেতাদের মতো রাজনৈতিক বক্তব্য দেন, তার কিন্তু মানুষ বিভ্রান্ত হয়। কাজে তাদের সাফল্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের মানে যে সততা এই অন্তত এই ব্যাপারগুলিতে, সেটির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি যে এই জায়গাটাতেও কিন্তু এক ধরনের পেশাদারিত্বের জায়গাটাতে আছে। আপনি কমিউনিকেশনসের ছাত্র হিসেবে জানেন যে এইখানে একটা কমিউনিকেশন সায়েন্সের একটা বড় রোল আছে এবং এটি আধুনিক যে কোনো পেশাদারি প্রতিষ্ঠানের জন্য এবং যে কোনো কিছুর পুরো সাফল্যটা নির্ভর করছে তার টোটাল রিপ্রেজেন্টেশনের উপর। দ্বিতীয় যে কথাটি বলেছে মঞ্জুর, একটু আমি কি জি, আপনার নিশ্চয়ই, কথাটার নিশ্চয়ই, উপরে নিশ্চয়ই বলুন। একটু অ্যাড করতে পারি? নিশ্চয়ই। একটা জিনিস কি, আপনি তো বলছেন যে পুলিশ কর্মকর্তাদের আচরণ কিরকম হওয়া উচিত, আপনি যে উদাহরণটা দিলেন অস্ট্রেলিয়ার চিফ কনস্টেবলের, ইয়েস, কিন্তু আমি যদি বলি যে আমাদের পুলিশ কর্মকর্তারা তারা অনুসরণ করেন তাদের নেতৃবৃন্দকে, তাদের বসদেরকে, তাদের পলিটিক্যাল বস। সেটা সেখান থেকে বের হয়ে আসার কথাই বলা হয়েছে। সেটাই আমি বলছি, এটা পেশাদারিত্ব। তাহলে পরে আগে যদি আমি বলতে চাই যে যদি আমরা যারা পলিটিক্যাল নেতা যারা রয়েছেন, মন্ত্রী বলুন বা অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা যদি একটু সংযত আচরণ করেন এই ব্যাপারটাতে, না, তাহলে ধরেন কিন্তু এটাও কিন্তু মজিলুর হাসান বুলবুল যে কথাটি বলেছেন যে যেহেতু আমাদের রাজনীতি অত্যন্ত সংঘাতপূর্ণ, দায় চাপানোর সংস্কৃতি, তারা হলেন না, কিন্তু প্রফেশনাল বডিগুলো তো সংযত হতে পারে, হওয়া উচিত। আপনি যেটা বলছেন, তারা তো আর পলিটিক্যাল বিং না, সেটাই কথাই বলা হওয়া উচিত। কিন্তু আমাদের সংস্কৃতিতে এমন, হুজুর যা বলবে আমাকেও লেজুরকেও তাই বলতেই হবে। ওইটাই আশা করছি, সেই পথেই যেতে হবে। ওইটাই আশা করছি যে আমাদের পুলিশ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিভেন পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পেশাদারিত্বের পরিচয় দিবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। আমাদের সেনাবাহিনীর কাছ থেকে তো এরকম বক্তব্য আমরা শুনি না, তাই তারা তো একটা ডেজিগনেটেড জায়গায় প্রফেশনালিজম মেইনটেইন করে চলেন, করার চেষ্টা করেন। কাজে পুলিশকে ওই জায়গাটাতে যেতে হবে। সিসি ক্যামেরার প্রযুক্তি যে কথাটি বললেন, আমি আপনার সাথে একমত যে এটি প্রায়োগিক দিকটা একেবারেই নতুন। যেমন এখন পর্যন্ত যে মানে বলা হচ্ছে যে গুলশান বনানী এলাকার সমস্ত বাসার প্রাইভেট প্রতিষ্ঠানকে নিজস্ব উদ্যোগে টানাতে হবে। তো নিজস্ব উদ্যোগে যদি আমি সিসিটিভি লাগাই, এটা কখন চালু রাখবো না রাখবো তা আমার ব্যাপার। আমার ফুটেজের উপর আপনি কেন নির্ভর করবেন? এটা তো আমি আমার নিরাপত্তার জন্য লাগাবো। কাজেই বড় বড় শহরে কিন্তু আজকাল সরকারি, যেমন আমাদের পুলিশের কিন্তু সেই ক্যাপাসিটি আছে, নববর্ষের সময় আপনি দেখবেন গোটা রমনা এলাকাটা তারা সিসিটিভি লাগিয়ে ফেললো, কিন্তু সেটার যে ফুটেজ, সেই ফুটেজ তো আমরা কোনো কাজে লাগাতে পারছি না। সেই ফুটেজটা আমার প্রশ্ন ওই জায়গা থেকে, এটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আমার যেটা ধারণা যে আমাদের মানে ফুটেজ নেওয়া, ফুটেজগুলি আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিছুটা দক্ষতা আমরা অর্জন করেছি। আপনি ওই ইটালীয় অথবা ক্যামেরার যে মান, সেগুলি হয়তো আরও খুব ম্যাক্রো লেভেলের প্রশ্ন, কিন্তু একটা ফুটেজ পাওয়ার পরে সেটাকে স্ক্যান করা, আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি যে এক আসামি যখন পালিয়ে যায়, যিনি ভুক্তভোগী তার বর্ণনা শুনে অনেকগুলি স্কেচ এঁকে ফেলা হয় এবং বলে যে এরকম কিনা, চুলগুলি এরকম কিনা, চুলগুলি কার্লি কিনা, কয়েক রকমের করে চিত্র, তখন তার ধারণার থেকে একটা বা দুইটা ছবি পিক করে এবং ওই ছবি ধরে কিন্তু সেই এক্সপার্ট লেভেল হয়তো আমাদের অতটা নাই, কিন্তু এই যে প্রযুক্তির ব্যবহারটি শুরু হয়েছে,
এইটি যদি একটু সরকারিভাবে বড় বড় শহরগুলিতে ভালনারেবল জায়গাগুলিকে যদি আমরা কন্ট্রোলের মধ্যে আনি, তাহলে কিন্তু এক ধরনের চাপও সৃষ্টি হয় সৃষ্টি করা হয়তো যায়। আমি মোফাজ্জল করিম আপনার কাছে যেটা আসছে, যে বলা হচ্ছে যে বাংলাদেশ এই ঘটনাগুলো ঘটিয়ে এক পরিচিতি দেওয়ার একটা চেষ্টা, যে বাংলাদেশ একটা অনিরাপদ রাষ্ট্র। এর প্রেক্ষিতেই রাজনৈতিকভাবে অনেকগুলো নাম আসছে। এই অনিরাপদ রাষ্ট্র যদি প্রমাণ করা যায়, তাহলে লাভবান কারা? যুদ্ধাপরাধের বিচার বিরোধী যে তৎপরতা আছে তারা লাভবান, আরও রাজনৈতিকভাবে যারা লাভবান হতে পারেন এবং সরকারকে বিপদে ফেলার এই প্রসঙ্গগুলো সামনে আসছে। বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? এটা হতে পারে, তারা লাভবান হওয়ার চেষ্টা করতে পারেন। তো আমি আরেকটা দিকও চিন্তা করি, যে ওই যেটা একটু আগে আমি বলছিলাম যে বাংলাদেশ শনৈ শনৈ এগিয়ে যাচ্ছে এক। দ্বিতীয়ত, বাংলাদেশ একটা লিবারেল মুসলিম কান্ট্রি হিসাবে পরিচিত, এবং লিবারেল কীরকম, যে এত লিবারেল যে এখানে সব ধর্ম নিরাপদে নির্বিবাদে পালন করা যায়, কখনো কিছু হয় টয় না। এটা অনেকের গাত্রদাহ হতে পারে যে এরা তো তাহলে সব দিক দিয়েই, এমনকি ধর্মের ব্যাপারটা তো মুসলিম প্রধান দেশ, ৯৭% মুসলমান, কিন্তু এখানে কোনো গোলমাল টোলমাল হয় টয় না, তো দেই লাগে, একটা গোলমাল লাগে। তারপরে তাকে চিহ্নিত করার চেষ্টা করি যে না, এরা এত লিবারেল টিবারেল যাই বলুক না কেন, অত লিবারেল না, সমস্যা আছে, এই দেখো না কেন। এই একটা দিকও আছে। আর যেটা আপনি বললেন, এটা যেমন কয়েকটা ফাঁসির আদেশ টাদেশিতে ঝুলে আছে, হয়ে যাবে শিগগির, ঝুলে নেই, নানা রকমের তৎপরতা চলছে এখন তাদেরকে বাঁচানোর। তারাই যে অরাজকতা করছে না, এটাও তো বলার সুযোগ নেই না। মানে মন্ত্রীদের বক্তব্যগুলো এই কারণেই আসছে। মন্ত্রী মহোদয়রা আজকেও তো ইঙ্গিত করছেন সেটা, ওদের আইনমন্ত্রী মহোদয় বোধহয় এরকম কিছু বলেছেন, বা অন্যান্য মন্ত্রীরা বলছেন। কিন্তু আমি মনে করি যে এই ধরনের তৎপরতা চালিয়ে এই হুসেনি দালানে বোমা মেরে দিলাম, বা আবেলাকে না তাবেলাকে মেরে ফেললাম, বা এই সমস্ত করে যে এগুলো ঠেকান যাবে, যারা মনে করে তারা বোকা স্বর্গে আছে। একটা সরকারকে বা একটা সরকারের কোনো উদ্যোগকে কিংবা সরকারের কোনো সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হলে পরে এই দুই একটা বোমা বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে হলে এগুলা দিয়ে কিছু করা যাবে না, এটুকু বুদ্ধি তাদের থাকা উচিত। কিন্তু এটা তো এগুলো এতটুকু, কিন্তু তাদের পরিকল্পনা যদি আরো বড় থেকে থাকে, হ্যাঁ, সেই জন্য আরো যদি বড় থাকতে পারে, যে শুরু করলাম, তারপরে আস্তে আস্তে কচু কাটতে কাটতে শেষে মানুষও কাটবো, ঠিক আছে। কিন্তু সেই ব্যাপারেই আমাদের কর্তৃপক্ষের, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা আমাদের সরকারকে আরও বেশি সজাগ এবং তৎপর থাকতে হবে, এবং এটার গভীরে যেতে হবে যে এটা কেন হলো। আর যেমন হোসেনি দালান এখানে পুলিশের বক্তব্য যেটি, যে আগে থেকেই এক ধরনের সতর্কতা ছিল যে কিছু একটা ঘটতে পারে, সেই অনুযায়ী প্রস্তুতি ছিল। তো সেই ক্ষেত্রে দুজনের কাছে এটা কি মনে করেন তাহলে ওইখানে যে সমস্ত মানুষ যাচ্ছে তাদেরকেও সতর্ক করা প্রয়োজন ছিল, নাকি আবার সতর্ক করতে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়তো? এটা একটু মানে টু ওয়ে সোর্ড, ডাবল ওয়ে সোর্ড। মানে যে যদি আগে থেকেই যে বোমা হামলা হতে পারে একটা প্রচারণা চলে, পুলিশ বলছে যে তাদের ধারণা, এটি পুলিশকে তার মতো করেই করতে দিতে হবে। নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রে যদি আপনি যান, এক এক এয়ারপোর্টে এক এক রকম চেক করে, এবং এই চেকিং করার ক্ষেত্রে কিন্তু দে আর দ্য ফাইনাল অথরিটি, এর মধ্যে কেউ কোনো নাক গলায় না। কাজেই পুলিশের কাছে যদি ইনফরমেশন থেকে থাকে, তাহলে পুলিশ সেটা তার মতো করেই করবে। কাজে সেটা আমার ধারণা যে সেটা যদি আগে আপনি যেটি বললেন যে যদি ব্যাপক প্রচারও করা হয়, ব্যাপক নিরাপত্তা নেওয়া হচ্ছে, সেটাই একমাত্র কথা থাকা উচিত। কিন্তু বোমা হামলার আশঙ্কা আছে অথবা মিছিলে হামলা হয়তো হওয়ার আশঙ্কা আছে, তখন কিন্তু একটা আতঙ্কও ছড়ায়। কাজে আমার ধারণা নিরাপত্তা কৌশলটা নিরাপত্তা রক্ষী যারা আছেন তাদের উপরেই থাকা উচিত। কিন্তু আরেকটি যে কথাটি আপনি বললেন যে এই কারা এটি করছে, এই একটি তো দৃশ্যমান চেহারা আছে, এই যে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য আন্তর্জাতিক ক্যাম্পেইন তো আছে, এবং সেই শুধুমাত্র আমাদের দেশের লোকজন যে বিদেশে বসে ক্যাম্পেইন করছেন তা না, আন্তর্জাতিকভাবে অনেক দেশকে তার সাথে সন্নিবেশ করা হয়েছে। আঞ্চলিক দল আর এখন হয়েছে যে যেটি জনাব ফজল করিম বললেন যে টোটাল ওয়ার্ল্ড সিনারিওটা কিন্তু খুব কনফ্রন্টেশনাল একটা জায়গায়, সংঘাতপূর্ণ। আপনি গোটা মধ্যপ্রাচ্য কে কার পক্ষে কে কার বিরুদ্ধে বলা খুব মুশকিল। এখন আইএস বিরোধী রাশিয়ান অবস্থানের কারণে ওয়েস্টার্নারদের চেহারাটা অনেকটা ফাঁস হয়ে গেছে। আমেরিকান যুক্তরাষ্ট্র নিজেরা ফাঁদ তৈরি করেছে, সেই ফাঁদে
পুতিন তাদের ফাঁদে ফেলে দিয়েছে, যে তারাই যে আইএসএসকে তৈরি করেছে, আইএসএস নার্সিং করেছে। কাজেই গোটা দেশের গোটা পৃথিবীর নিরাপত্তার সিচুয়েশন কিন্তু এখন অন্যরকম। তার মধ্য থেকে এটি মানে জনাব মফিজুল করিম যথার্থই বলেছেন যে কেউ কোনো অ্যাডভান্টেজ নিতে চায় কিনা বাংলাদেশের অবস্থাকে দুর্বল করে, কারণ আমাদের তো ন্যাচারাল রিসোর্সের মধ্যে গ্যাস আছে, আমাদের আমাদের যে একটা অগ্রগতি হচ্ছে, আমাদের অগ্রগতির জায়গাটাতে আমরা যাচ্ছি। এত রেসেশনের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা খুব মানে স্টিডি একটা অবস্থার মধ্যে আছে। আমরা মধ্যম আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে দ্রুত মধ্যম আয়ের দেশে যাচ্ছি। ক্লাইমেট চেঞ্জ আমাদের সাফল্য আছে, শিক্ষা আমাদের সাফল্য আছে। এগুলিকে আন্ডারমাইন করা, তার পাশাপাশি তাদের লক্ষ্যটাকে অর্জন করা, এই জায়গাটাতে এটি আমি মফিজুল করিমের সাথে এখানে এই চক্রান্ত হয়তো থাকতে পারে। বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি, যে নিরাপত্তা পুলিশ যেহেতু জানতো, সেই ক্ষেত্রে আর কি সতর্কতা বা মানুষকে সতর্ক করার প্রয়োজন ছিল কিনা? মঞ্জুর ইসলাম বুলবুল যেটা বলেছেন আমি মনে করি ঠিকই। কি সতর্ক করে মাইক দিয়ে বলবে যে বোমা পড়তে পারে, কিংবা মানুষকে এখানে লিখে দিবে যে এখানে কিন্তু বোমা আক্রমণ, এই সমস্ত করবে না। তারা সতর্কতামূলক যে সমস্ত ব্যবস্থা নেওয়ার, সার্চ করাই বলুন বা ধরুন ওখানে আরো পুলিশের সংখ্যা বাড়ানো। কিন্তু পুলিশ আবার যেটা বলছে যে এত মানুষ একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে নিরাপত্তা নিশ্চিত করা আবার অসম্ভব। এটা আমি স্বীকার করি। আমি এই সমস্ত সিচুয়েশন আমার চাকরি জীবনে অনেক কিছু এত বড় আকারে না হলে পরে কিছু আকারে হয়েছে। ও প্রসঙ্গ করে আমি বলতে পারি, আমি পাকিস্তানে চাকরি করেছি যখন, সেই পাকিস্তানি আমলে, তখন আমি এসডিও ছিলাম ওখানে, সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট। এবং এই যে এটা ছিল আমাদের সবচেয়ে বড় উৎকণ্ঠার বিষয়, এই শিয়া সুন্নির পাকিস্তানে প্রতি বছরই ঘটে মহরমের সময়। আমি সাধারণ নামক একটা জায়গায় ছিলাম, সেখানে সাংঘাতিক রকমের শিয়া সুন্নির হতো। তা আমার ডিসি সাহেব বললো যে দেখো তোমার অ্যাসিড টেস্ট কিন্তু এটা দেখবা কি হয়। ওরে বাপরে বাপ। তো যাই হোক, সমস্যা না। সেই জন্য আমাদের, কারণ আমরা তো এটাতে বোধার করি না। আমরা মুসলমান কে সুন্নি কে শিয়া, এগুলোতে এটা দৃশ্যমানই নয়, আমাদের দৃশ্যমান নয়। শতকরা 99 জন লোক বোধারই করে না। তো সেই জন্যে এখানটাতে এরকম যদি কেউ ঘটাতে চায়, যদি আর কি, পুলিশ ঠিকই যথার্থই বলেছে যে এত হাজার হাজার লোকের মধ্যে কত সার্চ করবেন, কত কিছু করবেন। আর আমি আগে যেটা বলছিলাম, কেউ যদি পকেটে একটা কিছু নিয়ে যদি ঢুকেই পড়ে এত লোকের মধ্যে, ঠেকানোর কোনো সুযোগ নেই, তারপরে যদি মনে করে যে সে ওটাতে করে শহীদ হয়ে একবারে বেহেশতে চলে যাবে, তাহলে পরে কি করে ঠেকাবে? কিন্তু এটা খুব পরিকল্পিত ডেলিভারেট যে প্রমাণ হচ্ছে গ্রেনেড হামলা, এটা কিন্তু বোমা হামলা নয়। গ্রেনেড হামলা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ ছাড়া কেউ গ্রেনেড ফাটাতে পারবে না। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সমস্ত গ্রেনেড তারা কিছুদিন আগে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করেছে, সেই একই রকমের দেশীয় গ্রেনেড। এবং সর্বশেষ যেটা তারা তথ্য দিচ্ছে পুলিশ, সেটা বলছে ঠিক ওই পাশে যে গোরস্থানটা আর কি, ওখান থেকে মারা হয়েছে এবং সেখানে তাজা একটা গ্রেনেড পাওয়া গেছে। তারপরে যে সমস্ত গ্রেনেড ছোড়া হয়েছে তার পিন ইত্যাদি পাওয়া গেছে। যাই হোক, আমরা বিশ্বাস রাখতে চাই যে তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে, বিশ্বাস রাখতে চাই। এখন কতটুকু কি হবে সেটা দেখার বিষয়। আমরা আবারও ফিরে আসবো আলোচনায়, তার আগে একটা বিরতি নেব। দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরবো ছোট্ট একটা বিরতির পর। প্রাণফোটা নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। আমরা কথা বলছি মফিজুল করিম এবং মঞ্জুরুল হাসান বুলবুলের সঙ্গে। এই পর্যায়ে আমরা টিআইবির একটি প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে বা আপনাদের দুজনের পর্যবেক্ষণ জানতে চাই। একটু কঠিন মন্তব্য টিআইবি সাধারণত যে সমস্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন, সেইখানে যে ভাষা যেভাবে বলা হয়, এইটা একটু আমার কাছে অন্তত একটু ব্যতিক্রম মনে হয়েছে। বর্তমান সংসদ একটি পুতুল নাচের নাট্যশালা, সেখানে বিরোধী দলের ভূমিকা লেজুর ভিত্তিক বা এরকম একটি কথা বলা হয়েছে। আমরা সংসদ, বিরোধী দলের অবস্থান সবকিছু নিয়েই নিশ্চয়ই সবারই এক ধরনের আলোচনা বা সমালোচনা আছে। টিআইবির এই প্রতিবেদন, এই ভাষা বা মন্তব্য নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। সাধারণত টিআইবি এই ধরনের রিপোর্ট নিয়মিত প্রকাশ করে। তারা একটা কোয়ান্টিফাই করে যে কত সময় কত কাজে ব্যয় হলো এবং সেইগুলি একটা ইকোনমিক ভ্যালু বের করে এবং এক ধরনের সমালোচনামূলক একটি সমালোচনা মানে এটি ওয়াচডগ সংগঠনের কাজ, সেটি ওয়াচ করবে এবং সেটার মধ্যে সার্ভিস এন্ড বেনিফিট
কি আছে সেটা দেখবার জন্য। এটা আমাদের দেশে তো পার্লামেন্টারি অম্বুডসম্যান নাই, পৃথিবীর বিভিন্ন দেশে আছে সেটা। আমি সুইডিশ পার্লামেন্টে দেখেছিলাম যে সেখানে একজন পার্লামেন্টারি অম্বুডসম্যান আছে। আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের ইন্টারেকশনের সময় যে আপনার কাজ কি? বলে আমার কাজ কিছুই না, আমার কাছে সাধারণ মানুষ ট্যাক্স পেয়ারের চিঠি লেখে এবং সেখানে তারা লেখে যে গত এত তারিখে এত ঘন্টা যে আলোচনা হয়েছে সংসদে এটি ইউজলেস, এটার কোনো মূল্যহীন একটা আলোচনা, কিন্তু ট্যাক্স পেয়ারদের পয়সা খরচ করে পার্লামেন্টের সময় নষ্ট করা হয়েছে। বলে আমি মাসে বা 3 মাসে তার একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিতে এই চিঠিগুলি নিয়ে সাধারণ ট্যাক্স পেয়াররা পার্লামেন্ট সম্পর্কে কী ভাবে এটা আমি স্পিকারের অনুমতি নিয়ে তা সংসদকে মানে পার্লামেন্টারিয়ানদের অবহিত করি। তো এটি হচ্ছে একটা ওয়াচডগের ভূমিকা। টিআইবি একটা পৃথিবীতে 3-4 ধরনের এনজিও আছে, তার মধ্যে একটি হচ্ছে ওয়াচডগ ধর। টিআইবি কিন্তু কোনো কিছু ইম্পোজ করতে পারে না, টিআইবি কোনো কিছু দাবি করতে পারে না। টিআইবি শুধুমাত্র ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে, মানে তথ্যগুলো উপস্থাপন করতে পারে। কিন্তু আপনি যেটি বলেছেন সেটি খুব আনইউজুয়াল, আমি রিপোর্টটা পড়ি নাই, যে আমরাও শিরোনাম দেখেই বলছি। এবং এটি কিন্তু রাজনৈতিক মন্তব্য যে সংসদটি পুতুল নাচের কারখানা হয়েছে কিনা, সেখানে নাট্যশালা হয়েছে কিনা, সেখানে সরকার দল লেজুর ভিত্তি করে কিনা, এই শব্দগুলি ওয়াচডগ ইন্টারন্যাশনাল এনজিওর টার্মিনোলজি না। মানে আমি জানি না গোটা রিপোর্টটাতে কোন কনটেক্সটে কথাগুলি বলা হয়েছে, কোশ্চেন আনসারের প্রেক্ষিতে বলা হয়েছে কিনা, কিন্তু নর্মাল রিপোর্ট, টিআইবি রিপোর্ট বা যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের, যেমন হিউম্যান রাইটস ওয়াচ বলে যে বিরোধী দলের কোনো কণ্ঠস্বর নাই, সেখানে বিরোধী দল কথা বলতে পারে না, অথবা প্রকৃত বিরোধী দল নাই, অথবা অনির্বাচিত সরকার ক্ষমতায়, এগুলি হচ্ছে টার্মিনোলজি। কিন্তু এটা একটা নাট্যশালা, এটা একটা পুতুল নাচের কারখানা, এটা একটা সার্কাসের জায়গা, এটা সাধারণত ইন্টারন্যাশনাল ওয়াচডগের ল্যাঙ্গুয়েজ টার্মিনোলজিতে পড়ে না। কাজেই আমার ধারণা যে টিআইবি যদি এই ল্যাঙ্গুয়েজগুলি বলে থাকে তাহলে পলিটিক্যালি তারা খুব ভালো কাজ করেছে, এটা মনে হয় না। আমাদের রাজনৈতিক দলগুলি কোনো আন্তর্জাতিক ওয়াচডগ সংগঠনকে এইরকম কথা বলার অধিকার দেবেন না। এটা আমার ঠিক একই ধারণা, একই মত। নিশ্চয়ই টিআইবি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের বিভিন্ন বিষয়ে, বিশেষ করে এই সমস্ত জাতীয় ইনস্টিটিউশন বা যে ইয়েগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের কার্যকলাপ পর্যালোচনা করা, পরীক্ষা নিরীক্ষা করা, প্রতিবেদন প্রস্তুত করা। এবার যেটা নিয়ে আমরা কথা বলছি এটাও কিন্তু রীতিমতো তথ্য সমৃদ্ধ। এর মধ্যে কয় ঘন্টা কি হয়েছে না হয়েছে আলাপ আলোচনাতে সবই আছে, যেগুলা সাধারণ মানুষের জন্য খুবই দরকারি। এবং টিআইবির প্রতিবেদনে সাধারণত যেগুলো থাকে, হ্যাঁ, এ ঠিকই আছে। মানুষ উপকৃত হবে এটা থেকে, আমরা আশা করি। মানুষ উপকৃত হবে অথবা যাদের সম্পর্কে বলা তারা সচেতন হবে যদি হন। এই একটা যদিটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, মোট কথা যেমন আমরা জানতে পারলাম 32 কোটি টাকার মতো নষ্ট হয়েছে, শুধুমাত্র 32 কোটি টাকা, যেটা সাধারণ মানুষের, জনগণের টাকা, রাষ্ট্রের টাকা নষ্ট হয়েছে কি জন্যে? কোরামের অভাবে। কোরাম হয় না এই জন্য, এটা একটা কথা হলো। তো যাই হোক, এই ধরনের প্রতিবেদন দিয়েছেন, ভালো কথা। কিন্তু ওইখানে আমি সম্পূর্ণ একমত আপনাদের দুজনের সঙ্গে। এই প্রতিবেদনটা যেটা, তার ভাষাটা কখনো এরকম হবে আমরা আশা করিনি। এমনকি প্রতিবেদক, যিনি মূল প্রতিবেদক ইফতেখারুজ্জামান সাহেব, তিনি টিভিতে শুনলাম তিনি এই বাক্যটি উচ্চারণ করেছেন যে এটি একটি পুতুল নাচের নাট্যশালা, পুতুল নাচের নাট্যশালা, এই ধরনের। এবং বিরোধী দলের কথা বলেছেন লেজুর ভিত্তি করে। জাতীয় সংসদ যাই হোক, তবু তো আমাদের একটি প্রতিষ্ঠান, আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো এবং সমালোচনা আছে, আমরা তো সবাই সমালোচনা করি, সে জায়গাটা করি। এবং সেখানে কারা আছেন? আমাদেরই প্রতিনিধিরা রয়েছেন। হ্যাঁ, তারা ঠিকভাবে এসছেন না বেঠিকভাবে এসছেন এগুলো নিশ্চয়ই আপনি বলতে পারেন, সেটা তো আরেকটি আলোচনা। সেটাও মন্তব্য আপনারা করতে পারেন। কিন্তু প্রতিষ্ঠানটাতে নাট্যশালা হয়ে গেছে জাতীয় সংসদ, এবং সেটা পুতুল নাচের নাট্যশালা। এই ধরনের ভাষা প্রয়োগটা কিছুতেই ঠিক সমীচীন হয়নি। আমি আশা করব তিনি কেন এই ধরনের উচ্চারণ করলেন তিনি সেটার ব্যাখ্যা দিবেন। আর যদি মনে করেন যে না, ওটা ঠিক হয়নি, তাহলে তিনি দুঃখ প্রকাশ করেন অবশ্যই। এবং এর বোধহয় প্রতিক্রিয়া যারা ওখানে মাননীয় সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানাতে পারেন, আমার মনে হচ্ছে, জানি এরকম একটা মনে হচ্ছে, বা স্পিকারও হয়তো এই সম্বন্ধে একটা ব্যবস্থা নিতে পারেন। তো আশা করব এটা নিয়ে এটা একটা সুসমাধান হবে এবং টিআইবির প্রধানের
ডক্টর ইফতেখারুজ্জামানের কাছ থেকে আমরা আরও বক্তব্য আশা করব এই বিষয়টা। বা সাধারণত টিআইবির এ ধরনের একটি প্রতিবেদনের পরে ক্ষমতাসীনরা সবসময় একটু তীব্র প্রতিক্রিয়াই দেখান বা দেখাতে চান। সেক্ষেত্রে এই ধরনের শব্দ প্রয়োগের কারণে নিশ্চয়ই তাদের প্রতিক্রিয়া দেখানোটা এক ধরনের যৌক্তিকতা পেয়ে যেতে পারে। মানে সুযোগ সৃষ্টি হলো। আপনি ধরেন এই যে নির্বাচনের সময় ওয়াচডগ হিসেবে যে সকল অর্গানাইজেশনগুলো থাকেন, পর্যবেক্ষকরা কাজ করে, সংগঠনগুলো থাকেন, তারা কিন্তু বলে যে নির্বাচনটি ভোট গ্রহণ যথার্থ হয় নাই, এখানে ভোটারদের মারপিট করা হয়েছে, কারচুপি হয়েছে, কিন্তু তারা এই কথা কখনো বলেন না যে এটা প্রহসনের নির্বাচন হয়েছে। এটা রাজনৈতিক ভাষা, মানে শব্দটি তারা বলেন না, এটা কিন্তু বলে তার না, সবই বলেন। কিন্তু অঙ্ক দিয়ে বুঝিয়ে দেন যে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়েছে কি হয় নাই। এখন ধরেন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যখন বললেন যে আপনি পুতুল নাচের নাট্যশালা, তাহলে আপনাকে দুইটা জিনিস ডিফাইন করতে হবে। পুতুল নাচ কাকে বলে, নাট্যশালা মানে কি। তো সেই নাট্যশালার ডেফিনেশন আপনি পার্লামেন্টকে এস্টাবলিশ করতে হবে, দিস ইজ দ্য ডেফিনেশন, এবং এই কারণে এটাকে আমরা নাট্যশালা মনে করি। পুতুল নাচ এই হলো ডেফিনেশন, এই কারণে এটাকে আমরা মনে করি যে এখানে পুতুল নাচ হয়েছে। লেজুর ভিত্তির ডেফিনেশন কি, তাহলে আমরা মনে করি যে এইটা হলো লেজুর ভিত্তির ডেফিনেশন, এই কারণের জন্য আমরা লেজুর ভিত্তি বলি, যেটা টিআইবির কাজ না। ডিএপির কাজ হলো একটা মানে ট্রান্সপারেন্ট চেহারা তুলে ধরা, যে পার্লামেন্টটা যেভাবে চলার কথা সেভাবে চলছে না। নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন, অসঙ্গতিগুলো কি কি, অসঙ্গতিগুলি কি কি, টাকা কোথায় অপচয় সাধারণত হয়েছে, তাই তো করেন এবং তারা সবসময়। সেটাই একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কিন্তু ম্যান্ডেটের মধ্যে লাগামহীন ক্ষমতা কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে দেওয়া হয় না। এই হিউম্যান রাইটস ওয়াচই হোক, যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তার লিমিটের মধ্যে থেকেই তাকে কারণ জনাব ফজল করিম যথার্থই বলেছেন যে এই সংসদ তো দেশ পরিচালনা করছে, এই সংসদে তো আইন পাস হচ্ছে, এই সংসদের তাহলে কি টিআইবির পর্যবেক্ষণ অনুযায়ী যা আইন পাস হয়েছে সব আইন অগ্রহণযোগ্য? টিআইবি তো এই সংসদের আইন প্রণয়নের অনেক বিতর্কের মধ্যে তার অংশ নিচ্ছেন, এবং এই সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো উক্তি কেউ করা উচিত না। আর একটা জিনিস একটু বলবো, জি নিশ্চয়ই, একটা ব্যাপারটা কি হয়েছে কি, টিআইবি যে উপাত্তগুলা তুলে ধরেছেন, যে তথ্যগুলা দিলেন খুব গুরুত্বপূর্ণ। এখন তো এই ভাষার কারণে ওগুলো চাপা পড়ে যাবে, মূল জিনিস চাপা পড়ে মূল জিনিসটা চাপা পড়ে যাবে। এটা নিয়ে না, দেখলাম এখন কয়েকদিন- আমরা যেরকম আলোচনা করছি এই ওই অংশটুকু নিয়ে, আমরা তো তথ্যগুলো নিয়ে আলোচনা করছি না। এবং এবং দেখবেন এই তথ্যগুলা চাপা পড়ে যাবে। জনাব মুফাজ্জল করিম যেটি বললেন যে এটি অন্য রাজনৈতিক দল বলুক বা না বলুক, কেউ বলুক বা না বলুক, সংসদের অভিভাবক হিসেবে স্পিকারকে তার প্রতিক্রিয়া জানাতেই হবে। কারণ তিনি একটা যদি এটি নাট্যশালা হয়, সেই নাট্যশালার অভিভাবক, তিনি অভিভাবক, সেই পুতুল নাচের অভিভাবক তিনি, সেখানে লেজুর বৃত্তির বিরোধী দল হচ্ছে তার অভিভাবক তিনি। কাজে আর কে কি বলবো জানি না। আমি নিশ্চিত যে কালকে বা পরশুই আপনি দেখবেন যে আমাদের স্পিকারের পক্ষ থেকে খুব শক্তভাবে আপনি যেটি জনাব ফজল করিম আশঙ্কা প্রকাশ করলেন যে টিআইবির সকল ভালো কাজগুলির সঙ্গে কিন্তু আমাদের একটা নৈতিক মোরাল সাপোর্ট থাকে, যে তারা ওয়াচডগের ভূমিকা রাখছে, শক্ত একটা ভূমিকা রাখছে। কিন্তু এই দুঃখজনকভাবে অনেকেই তো মানে অবস্থান না বুঝে উচ্চমাত্রায় যেতে চান। এইটি একটা ওই যেটি একটু আগে বললাম যে পুলিশ রাজনৈতিক ভাষায় কথা বলছে, যেটা আমরা গ্রহণ করতে পারি না আমাদের মধ্যে। যে পুলিশ কেন, পুলিশের কাজ হচ্ছে দৃশ্যমান তদন্ত করা এবং তদন্ত করে মানুষকে জানানো দরকার করা, সেটা যেমন গ্রহণ করা খুব মুশকিল। টিআইবির যে অনেক ভালো কাজের মধ্যে যখন তারা রাজনৈতিক পরিভাষায় মানে রাজনৈতিক পরিভাষার মধ্যে নিজেদেরকে সম্পর্ক করে ফেললেন, তখন তাদের ওই ভালো কাজগুলির সঙ্গে কিন্তু আমাদের এখন পরামর্শ দিতে হচ্ছে যে তাদের ভাষাগত সংযত হওয়ার জন্য। আমার যতদূর মনে পড়ে যে টিআইবি বাংলাদেশে যখন থেকে এই ধরনের নানাবিধ প্রতিবেদন উপস্থাপন করছে, প্রায় প্রতিটি প্রতিবেদনই উপস্থাপন করার পরে সংবাদপত্রের ভাষ্য এবং এই ধরনের আলোচনার ভাষ্য অধিকাংশ সময় আলোচনাটি কিন্তু টিআইবির পক্ষেই গেছে, এবং অধিকাংশ সময় এক ধরনের সমালোচনাই করা হয়েছে সংসদ বা দুর্নীতির অন্যান্য সেক্টরগুলো। এই প্রথম সম্ভবত এরকমের একটি শব্দের কারণে আলোচনাটি একটু অন্যরকম। আপনি যাওয়ার আগে 1 মিনিট বলি, আপনি ঠিকই বলেছেন যে টিআইবির অবস্থানটা খুব চমৎকার। একসময় টিআইবির যে দুর্নীতির সূচক, যেটা ধারণাগত দুর্নীতির সূচক, সেটাকে কিন্তু আমরা মডালিটিসটা বুঝতাম না, যার ফলে যখন টিআইবি বলতো যে বাংলাদেশ দুর্নীতিতে 1 নম্বর হয়েছে, তখন ক্ষমতায় যারা থাকতো তারা তীব্র সমালোচনা করতো, যেটা খুব বাজে কাজ হয়েছে। আর বিরোধী দলে যারা থাকতো তারা বলছে যে দেখো তোমরা ক্ষমতা আছো বলেই গণমাধ্যম আবার টিআইবির বক্তব্যটিকেই এক অর্থে সমর্থন করত। গণমাধ্যম এবং সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করত প্রতিবেদন, টিআইবি ঠিক কথা এবং পার্লামেন্ট সম্পর্কে তাদের যে তথ্য পরিসংখ্যান সেগুলি নিয়ে খুব বিতর্ক করার সুযোগ নেই, কারণ পাবলিক এটা বিশ্বাস করে। কিন্তু এই যে রাজনৈতিক বিতর্কটি, সেটি কিন্তু তাদের জন্য হয়তো একটা নতুন জায়গায় নিয়ে যাবে তাদেরকে। সেটাই
এটাতে টিআইবি তার যে এতদিনের যে মোটামুটি একটা বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা, এই শব্দটাই বোধহয় বেশি ভালো। যে সাধারণ মানুষ তারা সাধারণ যেটা বলে মানুষের সাধারণ কাছে মানুষ মনে করে যে ঠিকই গ্রহণ বলেছে। করতো, হ্যাঁ, কারণ তারা তথ্য উপাত্ত দিয়ে কথা বলতেন, ভালো কথা। এটা এখন সাধারণ মানুষকে একটু মানে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে যে এরা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কথাবার্তা বলে কিনা। এটা তো একটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ক্ষতিকর। Yes, অথচ হয়তো এই প্রতিষ্ঠানের রাজনৈতিক কোনো রকমের, হয়তো কেন সত্যি কথা বলতে গেলে পরে টিআইবির মতো একটা প্রতিষ্ঠানের কোনো রকমের রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা অন্য কিছু চরিতার্থ করার কোনো কথা নয়। এতদিন কথা নয়, পর্যন্ত কিন্তু নিরপেক্ষ ক্ষমতাসীন যারা থাকেন, ক্ষমতায় যারা থাকেন, তারা আবার তাদেরকে সবসময় অভিযুক্ত করেন। সেই ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে অভিযুক্ত করাটা অনেক সহজ হয়ে যায়। ক্ষমতাসীনদের তো অভিযুক্ত করা ছাড়া তো কোনো উপায় নাই, এছাড়া কোনো ডিফেন্স তো নাই। আমি বলছি এই সমস্ত ক্ষেত্রে সেটা করা আরো সহজ হয়, যৌক্তিক হয়ে যায়, যৌক্তিকতা পেয়ে যায়। তো এখন টিআইবি নিজেদের গ্রহণযোগ্যতা, নিজেদের এই যে অবস্থান, এটা যদি তারা প্রশ্নবিদ্ধ করে ফেলেন তাহলে এটা দুর্ভাগ্যজনক হবে। মানে কারণ আমরা চাচ্ছি এই ধরনের একটি নয়, আরো একাধিক প্রতিষ্ঠান, ওই যে আপনার ডেমোক্রেসি ওয়াচ, তারপরে আরো কি কি আছে যারা আছে তারা এই দোকানে থাকুক, সিপিডি, তারা যে ভূমিকাটা পালন করছেন এটা অত্যন্ত এরকম ভূমিকা পালন গুরুত্বপূর্ণ। করে। জি, একেবারে এক বাক্যে মঞ্জুর না, হোসেন ওই বলবেন। আপনি যেটা বলেছেন এটা রাজনৈতিক তো একটা গুরুত্ব আছেই, কারণ টিআইবির এই তথ্য পরিসংখ্যানগুলি বিরোধী দল ব্যবহার করবে সরকারি দলের বিরুদ্ধে, গণমাধ্যমে ব্যবহৃত হবে। গণমাধ্যম কাজে একটা রাজনৈতিক, এই তথ্য পরিসংখ্যান তো একটা রাজনৈতিক চেহারা পাই, কিন্তু এটা কিন্তু ডিটাচ থাকতে হবে। যে সংগঠনটি এইরকম একটা তথ্য পরিসংখ্যান দেবে তারা যাতে রাজনৈতিক বিতর্কের মধ্যে জড়িয়ে না সে পড়ে, ব্যাপারে অনেক তাদেরকে একটা বেশি- ডিটাচ থাকতো। কিন্তু সেই ডিটাচ, আমার মনে হয় যে এই মন্তব্যগুলি টিআইবিকে মোর অ্যাটাচ টু দ্য পলিটিক্যাল ডিবেটের মধ্যে নিয়ে আসলো। তবে দেখতে হবে যে আরো একদিন দুই দিন পরে রাজনৈতিক জায়গা প্রতিক্রিয়াটা থেকে কি কি দাঁড়ায়। প্রতিক্রিয়া আসে, বা টিআইবি আসলে কতটুকু বলেছে এবং তার গবেষণায় বা প্রতিবেদনে তাদের কতটুকু ব্যাখ্যাটা কি আরো আছে, পরিষ্কার যায়। সেই ব্যাখ্যাগুলোর প্রেক্ষিতে নিশ্চয়ই আগামীতে আরো একটু আলোচনা হবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে আসার জন্য, বিশ্লেষণ করার জন্য। প্রিয় দর্শক, প্রাণফুটে নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।